আসসালামু আলাইকুম। আমি ইফতেখার হোসেন পাপ্পু। আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি সার্ভার সাইট। তো সার্ভার আসলে কি, কিভাবে কাজ করে, আর এটার সাথে কিভাবে একটা হোস্টিং কন্ট্রোল প্যানেল, সি প্যানেল বা ডাইরেক্ট অ্যাডমিন বা পিক্স বা সাইবার প্যানেল বা অন্যান্য হোস্টিং ম্যানেজমেন্ট প্যানেল ব্যবহার করে আপনারা কিভাবে হোস্টিং ম্যানেজমেন্ট করবেন। ডোমেনের সাথে আসলে হোস্টিংয়ের সাথে ডোমেনের কি ধরনের সম্পর্ক রয়েছে, আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোই দেখতে চলেছি। আসলে সার্ভার সাইট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বা বড় একটা বিষয়। আমরা চেষ্টা করব আজকে কিছু বেসিক নলেজ এখান থেকে নেওয়ার জন্য। তো চলুন কথা না বলে এখনই শুরু করা যাক। আমরা প্রথমে জানার চেষ্টা করব আমরা প্রতিদিন যে ধরনের ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি, যেমন সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যেমন ই কমার্স, দারাজ, এরপর গুগল বা ইউটিউব বা অন্যান্য যে কোনো ওয়েবসাইট যখন আমরা ব্রাউজ করি তখন এই ওয়েবসাইটগুলো আসলে কোথা থেকে আমাদের সামনে এসে উপস্থিত হয় এবং কিভাবে এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করতে পারি, আমরা দেখতে পারি। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডাটা সেন্টার। তো এই ডাটা সেন্টারগুলো থেকেই কিন্তু আমাদের সামনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট আমরা প্রতিদিন ইউজ করি, এই ওয়েবসাইটগুলো কিন্তু এই ডাটা সেন্টারগুলো থেকেই আমাদের কাছে প্রিভিউ হয় বা আমরা দেখতে পারি। তো এই ডাটা সেন্টারগুলো যদি আমি আরও কিছু ছবি দেখানোর চেষ্টা করি, তো এইটা হচ্ছে আরেকটা ছবি। তো এইখানে দেখতে পাচ্ছি আমরা একজন ইঞ্জিনিয়ার ডাটা সেন্টারে কাজ করছে, ডাটা সেন্টার র্যাক। তো এই যে ডাটা সেন্টারগুলো আছে বা ডাটা সেন্টারের র্যাকের ভিতরে যে কম্পিউটার বা পিসিগুলো আছে, আমরা কিন্তু এই পিসিগুলো থেকেই যে ওয়েবসাইটগুলো প্রতিদিন ব্রাউজ করছি বা ভিজিট করছি, হ্যাঁ, এইগুলো কিন্তু এই ডাটা সেন্টারগুলো থেকেই আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই কিন্তু একটা একটা করে কি ডাটা সেন্টার, আলাদা আলাদা ডাটা সেন্টার আছে। যেমন ফেসবুকের জন্য ফেসবুকের নিজস্ব ডাটা সেন্টার আছে, গুগলের জন্য গুগলের নিজস্ব ডাটা সেন্টার আছে, তাই না? আর আমরা পাবলিকলি যে ধরনের ওয়েবসাইট আমরা নিজেরা ইউজ করি, সেই ধরনের ওয়েবসাইটের জন্য কিন্তু কি সার্ভার বা ডাটা সেন্টার আছে। আমরা কি করি, আমরা ডাটা সেন্টার বা সার্ভার অবধি পর্যন্ত খোঁজ নিই না। আমরা কি করি, যদি কোনো কোম্পানি থেকে হোস্টিং কিনে থাকি, আমরা কি সেই হোস্টিং পর্যন্তই আমরা আমাদের কাছে আপডেটেড রাখি। কিন্তু ওভারঅল সব কিছুর পিছনেই কিন্তু কাজ করছে এই ডাটা সেন্টার বা এই রুমগুলোর জন্যই বা এই ডাটা সেন্টারগুলোর জন্যই কিন্তু আমরা আজকে আমাদের ওয়েবসাইটগুলো, বিভিন্ন ওয়েবসাইটগুলো আমরা ব্রাউজ করতে পারতেছি, আমরা দেখতে পারতেছি। তো চলুন আমরা ধাপে ধাপে আজকে জানার চেষ্টা করব কিভাবে একটা ওয়েবসাইট আমাদের সামনে অবধি পর্যন্ত আসে। আপনারা কম্পিউটার স্ক্রিনে যে কম্পিউটারটা এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে সার্ভার পিসি। সার্ভার পিসিগুলো একটু অন্যরকম থাকে। আমরা যারা সার্ভার পিসি দেখিনি, তো তারা চাইলে স্ক্রিনে এইভাবে দেখে নিতে পারেন। আমরা নর্মালি বাসা বা অফিসের জন্য যে ধরনের কম্পিউটার ব্যবহার করি, এটা দেখতে আসলে সেরকম না। এটা হচ্ছে একটু চ্যাপ্টা বা পিছনের দিকটা অনেকটা লম্বা। তো এইখানে বেশ কিছু বিষয় আছে সার্ভার পিসিতে। তো আমি এক্সপ্লেইনে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সার্ভার পিসি কিন্তু হয় তিনভাবে। আপনার স্ক্রিনে যে পিসিটা এখন দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় হচ্ছে ওয়ান ইউ পিসি, অর্থাৎ এটা একটু স্লিম। আচ্ছা, এর পরের যে পিসিটা দেখেন এটা কিন্তু একটু মোটা, তো এটাকে বলা হয় হচ্ছে টু ইউ পিসি। তো এটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। আমি যে সার্ভার পিসিটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের। তো এটাও ডেলের। তো এক এক কোম্পানির এক এক ধরনের ইন্টারফেস বা এক এক ধরনের মডেল বেসে আসলে এটার লুকটা হয়। আর আমরা যেটা ইউজ করি যেভাবে বাসা বাড়িতে, তো সেইটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে টাওয়ার পিসি। তো এই টাওয়ার পিসি যে পিসিগুলো আছে, এইগুলোতেও কিন্তু সার্ভার ক্রিয়েট করা হয়। অনেকে রায়োজন দিয়ে পার্সোনালি নিজেদের জন্য হোম সার্ভার বা অফিসিয়াল ইউজের জন্য কি সার্ভারগুলো নিজেরা ক্রিয়েট করে থাকে। বা ডিলের অনেক সময় দেখা যায় রেডি সার্ভার পিসিও পাওয়া যায়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সার্ভার পিসি। তো সার্ভার পিসিগুলো আসলে এইভাবেই হয়। তো এখন এই সার্ভার পিসিগুলো কিন্তু এর আগে যে আমি ডাটা সেন্টার আপনাদেরকে দেখিয়েছি, ওই ডাটা সেন্টারে সার্ভার পিসিগুলো রাখা হয়। ওএস
আমরা সাধারণত যে ধরনের ওয়েবগুলো ইউজ করি আমাদের কম্পিউটারে হোম ইউজিংয়ের জন্য বা অফিস ইউজিংয়ের জন্য সেটা হচ্ছে উইন্ডোজ। আর সার্ভারের জন্য আমরা কোন কাজের জন্য সার্ভার ব্যবহার করব সেই প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু বিভিন্ন লিনাক্স সিস্টেম ইনস্টল করা হয়। এটা ডিপেন্ডেবল আমরা এই সার্ভারটা কী কাজে ইউজ করব, কখনো উবান্টু, কখনো ডিভাইন, কখনো সেন্টওএস, এইরকম হচ্ছে ওয়েসগুলো এখানে ইনস্টল বা সেট আপ করার প্রয়োজন হয়ে থাকে। আমরা যেহেতু আজকের ভিডিওটা হোস্টিং সাইট নিয়ে করছি, সুতরাং আমরা হোস্টিংয়ের ওয়েস সেট আপ করার পর আমরা কি করব, এখানে একটা হোস্টিং প্যানেল ম্যানেজমেন্টের জন্য এখানে কি একটা হোস্টিং কন্ট্রোল প্যানেল ইনস্টল করব। এটা এক একজন প্রাইজিংয়ের দিক থেকে বা এক একজনের ইন্টারফেস পছন্দের দিক থেকে এক একটা কি হোস্টিং কন্ট্রোল প্যানেল চয়েস করে নেয়। cPanel হতে পারে, ডাইরেক্ট অ্যাডমিন হতে পারে, প্লিক্স হতে পারে, বা কি ওপেন সোর্স সাইবার প্যানেলও হতে পারে, যার যেটা প্রয়োজন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো cPanel-এর উপর বেস করে কিভাবে cPanel-এর মাধ্যমে ওয়েবসাইট কি প্রিভিউ হয়। তো আমরা সরাসরি এই জন্য কি করব, এখন cPanel-এ চলে যাব। তো আমরা প্রবেশ করে নিয়েছি হোস্টিংয়ের WHM-এ। এটা হচ্ছে হোস্টিংয়ের ম্যানেজমেন্ট প্যানেল WHM, আর cPanel হচ্ছে হোস্টিংয়ের ইউজার সাইট বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট প্যানেল। তো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব একটা cPanel থেকে কিভাবে একটা ওয়েবসাইট রান হয়। WHM থেকে cPanel ক্রিয়েট করার পর এরকম কি একটা ইউজার ক্রিয়েট হয়ে যায়। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারি যে আইপির উপরে ক্লিক করলে IP/Tinda/ইউজার নেম, তো এইভাবে ওয়েবসাইট ওপেন হয়। তো আমরা সিকিউরিটির জন্য এইখানে ইউজার ডাইরেক্টরিটা ডিসেবল করে রেখেছি, RUID আমরা এখানে সেট আপ করেছি, সুতরাং আমাদের ইউজার ডাইরেক্টরিটা সরাসরি এভাবে কাজ করবে না। তো আপনাদেরকে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, সেটা হচ্ছে হোস্টিং ক্রিয়েট করলেই কিন্তু ডোমেইনের প্রয়োজন হয় না। আমরা হোস্টিং এবং ডোমেইনের বিষয়গুলো ছোট করে এখানে জানার চেষ্টা করব। আমি জাস্ট আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে ডোমেইনের উপর ক্লিক করি প্রথমে bditzone.com, তাহলে কিন্তু কি আমার একটা ওয়েবসাইট রান হয়ে যাচ্ছে। এই ডোমেইনটা কি, ডোমেইনটা হচ্ছে কিন্তু জাস্ট একটা নাম। এই নামটা ছাড়াও কিন্তু ওয়েবসাইট দেখা যায় কি আইপির মাধ্যমে। কিভাবে, এই যে আইপিটা আছে এখানে 40, তো এটা হচ্ছে সার্ভারের আইপি বা ইন্টারনেটের আইপি। তো এই আইপিটা হচ্ছে ডেডিকেটেড আইপি যদি আপনার নেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর ডোমেইন ব্যবহার করতে হয় না। তাহলে ডোমেইনটা আমরা কেন ব্যবহার করছি এটাও আমরা আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তো আমি এইখানে দেখেন একটা যদি ডোমেইন দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে সাবডোমেইন। ডোমেইনের আগে যদি ডট দিয়ে কোনো নাম থাকে এটাকে আমরা সাবডোমেইন হিসেবে কি কাউন্ট করা হয়। আচ্ছা, তো এই ডোমেইনে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই ওয়েবসাইটটা কিন্তু আসতেছে না। কিন্তু আমি যদি হচ্ছে আইপির উপরে ক্লিক করি এবং Tinda/ব্লকটাকে যদি কেটে সরাসরি যদি আইপিটা দিয়ে আমি এন্টার করি, দেখেন আমার কিন্তু এখানে ইন্ডেক্স অফ দেখাচ্ছে, সুতরাং আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা ডোমেইন কানেক্ট করি, আচ্ছা ডোমেইনটা আমি এখন কেন এখানে কানেক্ট করব, যেহেতু আমার আইপি দিয়ে ওয়েবসাইট আসতেছে, তাহলে আমার একটা ডোমেইন কেন আমি পারচেস করব, কেন হচ্ছে আমি এখানে ডোমেইন পারচেস করে আলাদা টাকা আমি এখানে খরচ করব, তাই না? তো এখন ডোমেইনটা কি, যদি আমি ডোমেইনটা আরেকটু সহজ ভাষায় আপনাদেরকে bolaর চেষ্টা করি, সেটা হচ্ছে bditzone.com। এই যে নামটা, এই নামটা হচ্ছে একটা ডোমেইন। তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, facebook.com এটা হচ্ছে একটা ডোমেইন, whatsapp.com এটা একটা ডোমেইন, tiktok.com এটা হচ্ছে একটা ডোমেইন, linkedin.com এটা একটা ডোমেইন, instagram.com এটা একটা ডোমেইন, daraz.com.bd এটা হচ্ছে একটা ডোমেইন। আচ্ছা, তাহলে আমরা যদি ডোমেইনের বিষয়ে আরেকটু জানি, এখানে .com.bd আর বাকিগুলো .com কেন? আচ্ছা, এই যে .com এটা হচ্ছে এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন। .com এর মিনিং হচ্ছে কমার্শিয়াল। প্রত্যেকটা ডোমেইনের একটা করে কিন্তু মিনিং আছে। .org অনেক সময় দেখবেন আপনারা .com-এর জায়গায় .org হচ্ছে অর্গানাইজেশন। তো এইভাবে প্রত্যেকটা ডোমেইনের আলাদা আলাদা কিন্তু মিনিং আছে। আচ্ছা, তাহলে এই ডোমেইনের এখানে .com.bd কেন? আচ্ছা, বিডিটা হচ্ছে বাংলাদেশ বোঝায় .bd। আবার অনেক সময় দেখা যায় .in থাকে, .in অর্থাৎ ইন্ডিয়া বোঝায়। আবার অনেক সময় দেখি আমরা .com.uk, তো এটার ইউকে ডোমেইন বোঝায়। তো এইভাবে হচ্ছে ডোমেইন এক্সটেনশনগুলোর প্রত্যেকটার মিনিং থাকে, যেমন .xyz মানে এভরিথিং। তো এইভাবে হচ্ছে ডোমেইনের এক্সটেনশনের মিনিংগুলোকে
সহজে বোঝা যায়। আচ্ছা, তাহলে আমি এখন কেন এইখানে একটা ডোমেইন আমি টাকা দিয়ে পারচেস করব, কিনবো, কিনে কেন ব্যবহার করব, যেহেতু আমার এই ওয়েবসাইটটা এখানে আসতেছে? এটার কারণ হচ্ছে আমরা খুব সহজেই কোনো মোবাইল নাম্বার মনে রাখতে পারি না, কিন্তু কারো নাম আমরা খুব সহজেই মনে রাখতে পারি। আমি যদি আপনাকে বলি 103.170.231.41, তাহলে আমার বলতেও অনেক লেট হলো, আপনার এটা কি মেমোরিতেও থাকবে না, তাহলে আপনাকে এটাকে লিখে রাখতে হবে। আমি যদি এটা না বলে আপনাকে বলতাম bditjon.com বা বিডিআইটি জোন, তাহলে কি আপনার এটা শুনেই মনে থাকবে বিডিআইটি জোন, কিন্তু আইপিটা কখনো শুনে মনে রাখা যায় না। এই জন্য আমরা কি করব, আমাদের এই যে আইপিটা আছে, এই আইপিটা আমি সুবিধার্থে কপি করে নিচ্ছি, আর আমি ডিএনএস ম্যানেজমেন্ট করি হচ্ছে ক্লাউডফায়ার থেকে, তো এই জন্য আমি ক্লাউডফায়ারে ডিএনএসে চলে আসছি। এসে আমি কি অ্যাড রেকর্ডে এখানে কি দিব, বিএলওজি, যেহেতু আমার সাবডোমেইনটা ব্লগ নামে, প্রক্সিটাও আমি বন্ধ করে দিচ্ছি, চাইলে ইনেবল করে দেওয়া যায়। আর এখানে একটা কমান্ড টেস্ট পারপাস, আমি এটাকে সেভ করে দিচ্ছি। আচ্ছা, তো আমার এই ব্লকটা কি হয়েছে, এই আইপিতে আমি কানেক্ট করেছি। আমি একটা সাবডোমেইন নিয়েছি, সাবডোমেইনটাকে আমার যে হোস্টিংয়ের যে আইপিটা, কোন আইপিটা, এই যে এখানে আইপিটা, এই আইপির সাথে আমি কানেক্ট করেছি। আচ্ছা, এখন যদি আমি এটাকে একটু রিলোড করি, আচ্ছা এখনও কানেকশনটা প্রপারলি হয়নি, হয়তো একটু টাইমিং প্রয়োজন হতে পারে, আমরা একটু ওয়েট করে নিব। আমরা একটু এই ডোমেইনটার হুইজ দেখে আসি, তো হুইজে এটা কিভাবে আসে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে checkhost.net-এ, তো এখানে এসে আমার কি ওই ডোমেইনটাকে আমি দিয়ে দিচ্ছি। ডোমেইনটা দেওয়ার পরে দেখেন আমার যে আইপিটাতে কি কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখন কি করব, আমার ব্রাউজার হিস্ট্রি বা ক্যাশ থাকতে পারে, তো এই জন্য আমি চাইলে কিন্তু এখান থেকে একটা ভিপিএন চালু করেও এটাকে দেখতে পারি। দেখেন আমার কিন্তু ডোমেইনে এটা চলে আসছে। আমি যদি একটু রিলোড করে নিই, দেখবেন কিন্তু সেম আমার এটা চলে আসছে। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি এই ইন্ডেক্স অফটাকে কি আমার ডিজাইন করতে হবে, বা আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন এইভাবেই ব্ল্যাঙ্ক থাকে, সাদা থাকে। তো এই সাদাটাকে কি করতে হয়, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করতে চান, এখানে ই কমার্স করতে চান, নাকি ফেসবুকের মতো কোনো সোশ্যাল মিডিয়া বানাতে চান, নাকি জিমেলের মতো কোনো কি মেলিং সিস্টেম করতে চান, আপনি কি এখানে করতে চান, সেটার উপর কি করতে হবে, এটাকে ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে। তো এই ডিজাইন ডেভেলপমেন্টটা কোথা থেকে করে, তো আমি যেহেতু এখানে সিপ্যানেল ইউজ করি, আমি একটু রিলোড করে নিচ্ছি, বা কি করব, আমি এখান থেকে এসে আমার সিপ্যানেলে যাচ্ছি, ব্লগ। আচ্ছা, সিপ্যানেলে আসার পরে এর আগের ইন্টারফেসটা কি ছিল আমার, এরকম মনে রাখবেন, ইন্ডেক্স অফ। তো আমি এখন কি করব, এটাকে স্কিপ করে দেব, স্কিপ করে দিয়ে ফাইল ম্যানেজারে চলে আসব। ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, এই যে বক্সটা, এই যে হচ্ছে যে বিন, তো এই যে দেখেন ফোল্ডারটা কিন্তু এখানে রয়েছে এবং ইন্ডেক্স অফ দেখাচ্ছে। আচ্ছা, আমরা এইখানে যা কিছু করব সব কিছু এখানে প্রিভিউ হবে। আচ্ছা, আমি যদি এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, PAPPU লিখে যদি হচ্ছে আমি ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে ক্রিয়েট ফোল্ডারটা চলে আসবে। তো আমি এখানে আসলে ডিজাইন ডেভেলপমেন্ট শিখাতে আসিনি, সার্ভার সাইডটা দেখাতে এসেছিলাম। তো এইখানে বেসিক এতটুকু প্রয়োজন, ঠিক এজন্যই আমি এটা দেখানোর চেষ্টা করছি। তো দেখেন আমার পাপ্পু ফোল্ডারটা চলে আসছে, আমি যদি ফোল্ডারের ভিতরে আসি, দেখেন ডাইরেক্টরি কি আমার ব্ল্যাঙ্ক, খালি দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে কোনো কিছু রাখি, কোনো ছবি বা কিছু, তাহলে কিন্তু সেটাও এখানে দেখাবে। কেমন? আচ্ছা, যদি এখান থেকে আমি আমার নিজের ছবিটাকেই হচ্ছে আপলোড করে দিই, তাহলে যদি হচ্ছে আমরা এটাকে আরেকটু রিলোড করি, দেখেন এখানে কিন্তু আমার ছবিটা দেখাচ্ছে, এই তো দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি করছে, আমার ছবির জায়গাতে আমার ছবির যে নামটা, সেই নামটা দেখাচ্ছে। আমি যদি এই নামটাকে রিনেম করে দেই, এই নামটাতে এসে যদি আমি এটাকে লিখে দিই হচ্ছে যে রিনেম থেকে পিএনজির আগে PAPPU_IMG, আমি যদি পাপ্পু ইমেজ এভাবে .png এক্সটেনশন, আসলে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, আমি শর্ট করার চেষ্টা করছি। পিএনজি হচ্ছে একটা ইমেজের ফরম্যাট, পিএনজি, জেপিজি, জিভ, তো এইটা আপনারা, তো এই জন্য আমি আসলে এই ধরনের এক্সপ্লেনে যাচ্ছি না। আচ্ছা, আমি আরেকটু রিলোড করে নিচ্ছি, দেখেন আমি যে নামটা দিয়েছিলাম সেই নাম এবং ছবি কবে আপলোড করেছি এবং ছবির সাইজ সহ কিন্তু সব কিছু এখানে আপলোড টাইম সহ কিন্তু আমাকে দেখাচ্ছে। আচ্ছা, তো এখন সেম আমি ডোমেইন কানেক্ট করেছিলাম, মনে আছে? কোথায় আমার ডোমেইন? এই হচ্ছে আমার ডোমেইন। আমি যদি এই ডোমেইনটাকেও রিলোড করি এখন, সরি আমি এটা ভিপিএন দিয়ে তখন করেছিলাম। আচ্ছা, ভিপিএন দিতে গেলে এখন আবার আমার এটা সিগন্যালটা লগ আউট হয়ে যেতে পারে, তাই আমি এটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কি আমার এখানে কি ইমেজটা চলে আসছে? আচ্ছা, ইমেজ চলে আসছে। আচ্ছা, আমি যদি এখন ব্যাক আসি, আমি যদি চাই এটা পুরোটাকে আমি হোয়াইট করে ফেলবো, এখানে আর কিছুই থাকবে না, তাহলে কিভাবে করব এটা? তাহলে আমাকে আরেকটু ব্যাক যেতে হবে।
আচ্ছা এইখানে আমি যত ফাইলই করি না কেন আমার কোনোটাই কাউন্ট হবে না, শুধুমাত্র ইন্ডেক্স ডট এইচটিএমএল যখন বা পিএইচপি আমি যখন লিখব তখন এইটা কি হবে আমার এখানে দেখাবে। তো ইন্ডেক্স ফাইলটা আমার কি ব্ল্যাঙ্ক, এর ভিতরে আমার কিছু নাই, তো এই জন্য কি আমার ওইটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি এই ইন্ডেক্স ফাইলকে যা যা বলবো আমার ওয়েবসাইটে কিন্তু এখানে তাই হবে। আচ্ছা আমি যদি ছোট করে একটু দেখানোর চেষ্টা করি, h1 একটা ট্যাগ দিয়ে, HTML একটা ট্যাগ দিয়ে, হ্যালো দিস ইজ মাই নিউ ওয়েব, WEBSITE। আচ্ছা তো আমি যদি এখন এটাকে জাস্ট সেভ করে দিই এখান থেকে, আর এটাকে যদি আমি এখন রিলোড করে দিই, দেখেন হ্যালো দিস ইজ মাই নিউ ওয়েবসাইট। আচ্ছা এইভাবে হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট করতে হয়। আর আমরা এটা কোথা থেকে করলাম, ইন্ডেক্স থেকে। আর ইন্ডেক্সটা কোথা থেকে আসলো, এই যে এটা হচ্ছে আমাদের ফাইল লিঙ্ক সিস্টেম থেকে আসলো। আর এটা আমাদের কোথা থেকে আসলো, আমরা যদি একটু প্রিভিয়াস যাওয়ার চেষ্টা করি, আমাদের হোস্টিং সি প্যানেল থেকে। হোস্টিং সি প্যানেলটা কোথা থেকে আসলো, হোস্টিং সি প্যানেলটা আসলো কিন্তু কি WHM থেকে, হোস্টিং ম্যানেজমেন্ট প্যানেল থেকে। আর আমরা যদি আরেকটু জানার চেষ্টা করি পিছনের দিকে যে এই হোস্টিংটা আমাদের কোথা থেকে আসলো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো এই হোস্টিংটা আসছে কিন্তু আমাদের হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে। আচ্ছা এই হোস্টিং কন্ট্রোল প্যানেলটা আমরা কোথায় পেলাম, এই হোস্টিং কন্ট্রোল প্যানেলটা পেলাম হচ্ছে আমরা কি একটা ওএস ইনস্টল করেছিলাম যার উপরে আমরা কি ওই সি প্যানেলটা দিয়েছিলাম। আচ্ছা এই ওএসটা আমরা মানে কোথায় পেলাম, এই ওএসটা আমাদের কোথা থেকে আসলো, এই ওএসটা আসলো হচ্ছে আমাদের কিন্তু এরকম একটা সার্ভার পিসি থেকে। এরকম একটা সার্ভার পিসিতে কি আমরা একটা ভিএম ক্রিয়েট করে বা আমরা একটা ভিপিএস ক্রিয়েট করে বা ডেডিকেটেড পিসি থেকে আমরা কি করেছি, এইখান থেকে আমরা এই ওএস দিয়েছি। আচ্ছা এই আমাদের এই কম্পিউটারটা কোথায়, আচ্ছা আমাদের এই কম্পিউটারটা ছিল কিন্তু একটা ডাটা সেন্টারে, যেটা হচ্ছে আমরা পিছনেই মানে আলোচনা করে এসেছি। এই হচ্ছে যে ডাটা সেন্টার, এরকম একটা ডাটা সেন্টারেই কিন্তু আমাদের ওই পিসিটা। তাহলে ওই পিসি থেকেই কি হয়েছে, আমাদের এই ডাটা সেন্টারের ভিতরেই পিসি, আর এই পিসি থেকে আমাদের ওএস, এই ওএস থেকে আমাদের সি প্যানেল, আর এই সি প্যানেল থেকেই কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা আর এই ওয়েবসাইট আমি যেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, ওয়েবসাইট কিন্তু টোটালি চলতেছে কিন্তু কি আইপির মাধ্যমেই কিন্তু কি আমাদের এই ওয়েবসাইটটা চলছিল। আচ্ছা এই আইপিতে না আসে আমরা কি করছি, ডোমেইনে আসছি। কোথায়, ডোমেইন। আচ্ছা আমার এখন আর সি প্যানেল প্রয়োজন নাই, ভিপিএনে দিয়ে একটু রিলোড করে নিই, এই দেখেন আমার কিন্তু আইপিতেও যা আছে ডোমেইনেও তা আছে, তাই না? তো এভাবেই কিন্তু একটা ওয়েবসাইট আমাদের চোখের সামনে প্রিভিউ হয়। এছাড়াও এখানে আরও কিছু বুঝার আছে বা বলার ছিল, এটা এইভাবে বলতে গেলে আসলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি জাস্ট বেসিকটা বোঝাতে চেয়েছিলাম। আর এই বেসিকের ভিতরে যেটা হয়, প্রত্যেকটা হোস্টিংয়ের আলাদা আলাদা নির্দিষ্ট ডিস্ক স্পেস আলাদা হয়। যেমন এখানে 10 GB ডিস্ক আমরা দেখতে পাচ্ছি, তারপরে এখানে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথ এখানে 1 TB দেওয়া আছে। ব্যান্ডউইথ ডিস্ক এগুলো আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুকে আমি বিভিন্নভাবে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে আমি যা যা আজকে টোটালি দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা এক্সপ্লেন করে করে আমার পার্ট বাই পার্ট ভিডিও ক্রিয়েট করা আছে। আপনারা চাইলে সেগুলো থেকেও খুব সহজে আরও বিস্তারিত জানতে পারবেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য এরকম নতুনত্ব ভিডিও ক্রিয়েট করতে পারি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। দেখা হবে এরকম চমৎকার নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রাখবো, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।